তুমি কি কাউকে ভালোবাসো? হেসে বলল রচনা। অর্ণব বেশ কিছুক্ষণ রচনার দিকে তাকিয়ে থেকে হাসি মুখে বলল, না, তেমন কোনো বিশেষ মানুষ আমার জীবনে নেই। এখানে আসার আগে পর্যন্ত তো তেমন কাউকে ভালো লাগেনি। তুমি বলো, তোমার জীবনে কি কোনো বিশেষ মানুষ আছে? না, আমার তেমন কাউকে পছন্দ হয়নি। তাছাড়া আমি খুব প্যাম্পার হতে ভালোবাসি, কিন্তু কোনো ছেলেই আমার মতো মেয়ে পছন্দ করে না। মন খারাপ করো না, কে বলতে পারে তোমার বাবা মার পছন্দ করা মানুষটাই হয়তো তোমার স্বপ্নের মানুষ। হয়তো সে তোমাকে প্যাম্পার করবে। কি জানি কোন আহাম্মককে আমার গলায় ঝোলানোর জন্য জোগাড় করেছে। তোর ওসব কথা ছাড়ো তো, যা হবে দেখা যাবে। এখন কটা দিন আমরা দুজনে সব কিছু ভুলে আনন্দ করতে চাই। একদম ঠিক বলেছ, এই কটা দিনের প্রতিটা মুহূর্ত আমরা উপভোগ করব। বেঞ্চে বসে একটু ইতস্তত করেই বলল অর্ণব, তুমি কি এক্ষুনি রুমে যাবে? না, আর একটু বসি, গিয়ে বা কী করবো এখন। সামনের পাহাড়ের দিকে তাকিয়ে বলল রচনা। অর্ণব বুঝতে পারে ধীরে ধীরে ওর কেমন একটা দুর্বলতা তৈরি হচ্ছে রচনার জন্য, কিন্তু ও জানে রচনার অন্য কোথাও বিয়ে ঠিক হয়েছে, আর ওরও। অর্ণব ওর মনটাকে কিছুতেই বোঝাতে পারছে না যে এই দুটো দিনে মেয়েটা কেমন ওর মনের অনেকটা জায়গা নিয়ে নিয়েছে। শোনো না, কাল তো সান্দাকফু যাব, আমার সব ব্যবস্থা হয়ে গেছে। তুমি কি যাবে? কিন্তু তুমি কি ট্রেকিং করতে পারবে? হাসি মুখে বলল অর্ণব। হ্যাঁ যাব, আর তুমি আছো তো, তাই আমি পারবো। ঠিক এই সময় রচনার ফোনটা বেজে উঠল। ও হাতে নিয়ে দেখে যে ওর মা ফোন করেছে। অর্ণব উঠে যেতে চাইলে রচনার হাতটা ধরে বসতে বলল ইশারাতে। হ্যাঁ মা, বলো। রচু, কেমন আছিস? হ্যাঁ মা, ভালো। শোন না, আমি একটা ফটো সেন্ড করেছি, তুই দেখে নিস। আর ফটো দেখে যদি পছন্দ হয় তো দেখা করিস। ঠিক আছে, আমি সময় করে দেখে নেব। ফোনটা কেটে ও বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকে। অর্ণবর পাশে এসে বসে বলল, কোনো সমস্যা ম্যাডাম? না না অর্ণব, চলো মোমো খাবো। এখানে এসে মোমো না খেলে হয়? বলেই ওরা এগিয়ে যায় মোমো স্টল লক্ষ্য করে। পরদিন ওরা যথাসময় সান্দাকফুর জন্য বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর হেঁটে যেতে হবে। বেশ কিছুক্ষণ হাঁটার পর রচনা বসে পড়ে, আর হাঁটতে পারে না। তখন অর্ণবর হাত ধরে ধীরে ধীরে হাঁটতে থাকে। রাতে পৌঁছে তারা পাশাপাশি একটা টেন্টে থাকে এবং সবাই মিলে বনফায়ারের আনন্দ উপভোগ করে। ধীরে ধীরে তখন রচনা অনুভব করে যে যত ফিরে যাওয়ার সময় এগিয়ে আসছে ততই যেন ওর মনটা ভারাক্রান্ত হয়ে উঠছে। রচনাও ধীরে ধীরে অর্ণবকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু ও জানে দুজনেরই বিয়ে ঠিক হয়ে গেছে। পরদিন সকালে কাঞ্চনজঙ্ঘার মোহময়ী রূপ ওরা দর্শন করে। এবার ওদের ফেরার পালা। রচনার খুব শীত করছিল দেখে অর্ণব নিজের জ্যাকেটটা খুলে ওর গায়ে পরিয়ে দেয়, আর ও অন্য একটা জ্যাকেট বার করে পরে আপন মনে হাঁটতে থাকে। হঠাৎ রচনা অর্ণবের হাতটা ধরে ব্যাকুল হয়ে বলল, আর আর কোনোদিন আমাদের দেখা হবে না অর্ণব? অর্ণব চোখটা নামিয়ে নিয়ে বলল, জানি না। অর্ণব, তুমি আমাকে ফোন করবে তো? অ্যাটলিস্ট আমরা বন্ধু তো থাকতে পারি। আমি তোমাকে খুব মিস করব। অর্ণব আর নিজেকে আটকে রাখতে পারে না, সঙ্গে সঙ্গে ও রচনাকে জড়িয়ে ধরে আর ওর চোখ দিয়ে জল বেরিয়ে আসে।
রচনা ওকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। অর্ণব রচনার মুখটা 2 হাত দিয়ে ধরে বলল, আমি কোনোদিনের ট্রিপটা ভুলতে পারবো না, জানি তুমিও পারবে না, কিন্তু ফিরে গিয়ে যদি দেখি কোনো রকম সুযোগ আছে আমাদের এক হবার, তাহলে আমি কোনো চেষ্টা ত্রুটি করব না। রচনা, আমি তোমাকে ভালোবাসি। নিজেকে অনেক শাসন করেছি, কিন্তু পারিনি নিজেকে আটকে রাখতে। আমাদের ভালোবাসার পরিণতি আছে কিনা আমি জানি না। আমার প্রথম ভালোবাসা তুমি রচনা। অর্ণব, আমিও তোমাকে ভীষণ ভালোবাসি। আমিও চেষ্টা করব বাবা মাকে বোঝানোর। শুনছেন চারুলতার গল্পের ঝুলি। এই ঝুলিতে আছে নানান স্বাদের গল্প ও কবিতা। এখনও যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাহলে তাড়াতাড়ি করে ফেলো আর শুনতে থাকো নানান স্বাদের গল্প ও কবিতা। অর্ণব আর রচনা পুনরায় দুজনকে ছড়িয়ে ধরে। সন্ধেবেলা শিলিগুড়ি স্টেশনে ওরা পাশাপাশি বসে আছে, আর 1 ঘন্টা পর ট্রেন। অর্ণব রচনার হাতটা শক্ত করে ধরে আছে। রচনা নিঃশব্দে অর্ণবের বুকে মাথা গুজে কেঁদে চলেছে। তাতেই অর্ণবের জ্যাকেটটা ভিজে যাচ্ছে। অর্ণবেরও হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে। ওর চোখটাও ছলছল করছে, কিন্তু পুরুষ হওয়ার জন্যই হয়তো রচনার মতো কাঁদতে পারছে না। তবে ওর যে রচনাকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে না সেটা নয়, কিন্তু পুরুষদের চেয়ে প্রকাশ্যে কাঁদতে মানা। ও রচনাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, এভাবে কেঁদো না, আমার ভালো লাগছে না। আমি কি করব অর্ণব? আমার বুকের ভেতরটা খুব ব্যথা করছে, খুব কষ্ট হচ্ছে। তোমাকে ছেড়ে কিভাবে থাকবো বুঝতে পারছি না। চলো না অর্ণব, আমরা কোথাও চলে যাই। তুমি তো একটা ভালো জব করো, আমিও পরে কোনো জব খুঁজে নেব। চলো না, কোথাও গিয়ে আমরা দুজনে ছোট সংসার গড়ে তুলি। পারো না এটা করতে? বলো না অর্ণব, বলো না। অর্ণব ওকে কী বলবে বুঝতে পারে না। ও কিভাবে ওকে ছাড়া অন্য কাউকে জীবনে স্থান দেবে সেটাই ভেবে চলেছে অবিরত। অর্ণব রচনার চোখের জল মুছে রচনার চুল ঠিক করে ওর কপালে একটা চুম্বন করে বলল, সরি রচনা, আমি আমার বাবা মার একমাত্র সন্তান, তাদেরকে ছেড়ে। অর্ণবের কথা শুনে রচনা ওকে জড়িয়ে ধরে আরও জোরে কেঁদে ওঠে। এই সময় ট্রেন স্টেশনে এসে দাঁড়ালো। দুজনের কোচ দুদিকে। অর্ণব রচনার হাত ধরে ওর কোচে উঠিয়ে দিল। তখনও ট্রেনের কামরাতে তেমনভাবে কেউ আসেনি। অর্ণব রচনাকে বসিয়ে বলল, আমি চেষ্টা করব, যদি কোনো রকম সুযোগ থাকে তো। কথাটা শেষ করেই অর্ণব রচনাকে চমকে দিয়ে ওর ঠোঁটটা চেপে ধরে নিজের ঠোঁট দিয়ে। রচনাও ওর ভালোবাসার প্রথম চুম্বন প্রাণ ভরে অনুভব করতে থাকে। হঠাৎ লাইট জ্বলে উঠতেই ওরা দুজনকে ছেড়ে দেয়। অর্ণব চোখের জল মুছতে মুছতে বিপরীত দিকে চলে যায় নিজের ব্যাগটা নিয়ে। রচনা বসে বসে কাঁদতে থাকে। ঠিক এই সময় ওর মা ফোন করে। রচনা চোখের জল মুছে কল রিসিভ করে বলল, হ্যাঁ মা, বলো। কিরে, ট্রেন ছেড়ে দিয়েছে? না, ছাড়বে। কিরে, ছবিটা দেখেছিস? দেখে তাড়াতাড়ি আমাকে বল, আমি কিছুক্ষণ পর ফোন করছি, কেমন? অন্যদিকে অর্ণব নিজের সিটে মাথা নিচু করে 2 হাত দিয়ে মুখ ঢেকে বসে আছে। ওর চোখের সামনে রচনার দেখা হবার সময় থেকে সমস্ত কিছু ভেসে উঠছে। ফোন থেকে রচনার ফটোটা বার করে বুকে চেপে ধরে। ঠিক তখনই অর্ণবের অফিস থেকে ফোন আসে। বস বলল ইন্টারনেট অন করে কাজগুলো দেখতে। অর্ণব চোখের জল মুছতে মুছতে নেট অন করে বাইরের দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে থাকে। হঠাৎ ফোনে টুং করে একটা শব্দ হতেই ও ফোনটার দিকে তাকায় আর দেখে মায়ের একটা মেসেজ। ও সেটা অন করতেই
ওর চোখ বড় বড় হয়ে যায়। ওর চোখ কচলে আবার ভালো করে দেখে ছবিটা। ওর মা দুদিন আগে একটা ছবি সেন্ড করেছিল, কিন্তু ইন্টারনেটের সমস্যা থাকার জন্য ও সেটা দেখতে পায়নি। অর্ণবের যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার ছবি। অর্ণবের মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে আসে, রচনা, এটা তো ওর ছবি। তার মানে আমার আমার ওর সাথেই। অর্ণব বিশ্বাসই করতে পারছে না। ওর সাথে সাথে ওর মাকে ফোন করে জানতে চায় সত্যিটা। মা, এই মেয়ের সাথে তোমরা আমার বিয়ে ঠিক করেছো? হ্যাঁ, ওই তো তোর বাবার বন্ধুর মেয়ে, আর ওর সাথেই তোর বিয়ে ঠিক হয়েছে। কেন, তোর পছন্দ হয়নি? না হলে বল। থ্যাঙ্কস মা, আমি তোমাকে পরে কল করছি। কল কেটে অর্ণবের খুশির আর সীমা থাকে না। ওর ব্যাগটা নিয়ে ছুটে যায় রচনার দিকে। এদিকে রচনাও আনমনে অন্যদিকে তাকিয়েছিল। তখন ওর মায়ের মেসেজটা ঢোকে। ও মাথা নামিয়ে সেদিকে দেখে অবাক হয়ে যায়। এ কার ছবি? এ তো অর্ণব। তাহলে বাপি অর্ণবের সাথে আমার বিয়ে ঠিক করেছে। রচনা আনন্দে বলে ওঠে, লাভ ইউ বাপি। বলেই ও অর্ণবের কোচের দিকে ছুটতে থাকে। একসময় দুজনের সামনে এসে দাঁড়িয়ে হাঁপাতে থাকে, আর দুজনের ফোনটা তুলে দেখাতেই ওরা আনন্দে দুজনকে জড়িয়ে ধরে। তোমার বাবা এই আহাম্মককেই তোমার জন্য নির্বাচন করেছে, হাসতে হাসতে বলল অর্ণব। আমাকে প্যাম্পার করতে হবে কিন্তু। নাক ফুলিয়ে কথাটা বলেই রচনা অর্ণবের গালে একটা চুম্বন করে। ঠিক 2 মাস পর ফাল্গুনী পূর্ণিমার রাতে অর্ণব আর রচনার মহা ধুমধামের সাথে দুটি হৃদয়ের সাথে সাথে দুটি শরীরও মিলেমিশে এক হয়ে যায়। আজ 6 মাস পর আবার ওরা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে দার্জিলিং যাচ্ছে হানিমুন করতে। আজ ওরা আর দেরি করেনি, বরং সময়ের অনেক আগেই ওরা স্টেশনে এসে পৌঁছেছে। কখনো কখনো কারো জীবন অজান্তেই এভাবেই বদলে যায়, যা আমরা ধারণাও করতে পারি না। ওদের অজান্তে পাওয়া এই সম্পর্ক যেন আজীবন অটুট থাকে। শুনছিলে গল্প অজান্তে। কেমন লাগলো বন্ধুরা অন্তিম পর্বটি? গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, তাহলে সবার আগে গল্প পৌঁছে যাবে তোমার কাছে। কয়েকদিন পর আরও একটি নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। ভালো থাকবে, টাটা।